আসসালামু আলাইকুম। কমন মিস্টেকস ইন ইংলিশ সিরিজে আপনাদেরকে আবার স্বাগতম। এই সিরিজে অর্থাৎ একটি ইউটিউব প্লেলিস্ট। এখানে আমি দৈনন্দিন জীবনে ইংলিশ গ্রামারে যেসব ভুল আমরা করে থাকি সেগুলো নিয়েই আমি ভিডিও ক্লাস আপলোড করে থাকি। আপনারা চাইলে প্লেলিস্টটি আমি ডিটেলসে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্লেলিস্টের লিঙ্কটি। আপনারা সব কয়টি ভিডিওই দেখে আসতে পারবেন। ইউজিং দি রং প্রিপোজিশন পার্ট 2, ডিফারেন্ট ফর্ম। ডিফারেন্ট ফর্ম এর অর্থ হচ্ছে ভিন্ন রকম বা পৃথক। আমরা ডিফারেন্টের সাথে কখনো দেন ব্যবহার করব না। অর্থাৎ ডিফারেন্ট দেন হচ্ছে এক ধরনের মিস্টেক। অর্থাৎ ডিফারেন্টের সাথে সর্বদা ফর্ম আসে। যেমন ডোন্ট সে মাই বুক ইজ ডিফারেন্ট দেন ইয়োর্স। অলওয়েজ সে মাই বুক ইজ ডিফারেন্ট ফ্রম ইয়োর্স। অর্থাৎ তোমার বইয়ের থেকে আমার বইটি আলাদা। এক্ষেত্রে ডিফারেন্টের সাথে ফর্ম হবে। আবার ডিসঅ্যাপয়েন্টেড বাই বা অ্যাবাউট, অর্থাৎ ডিসঅ্যাপয়েন্টেডের সাথে বাই হয় অথবা অ্যাবাউট হয় কখনো, এবং অ্যাট হয়, কখনো ফর্ম হয় না। অর্থাৎ ডিসঅ্যাপয়েন্টেডের সাথে বাই হয়, অ্যাবাউট হয়, অ্যাট হয়, কখনো ফর্ম হয় না। এক্ষেত্রে বাই, অ্যাট, অ্যাবাউট এর উদাহরণ হচ্ছে ডোন্ট সে ফিলিপা ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড ফ্রম দি লো মার্ক শি গট ইন দি টেস্ট। এক্ষেত্রে হবে ফিলিপা ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড ফ্রম, সরি এখানে হবে ডিসঅ্যাপয়েন্টেড বাই, এক্ষেত্রে বাই হবে ডিসঅ্যাপয়েন্টেড বাই দি লো মার্ক শি গট ইন দি ক্লাস। এক্ষেত্রে ফর্ম হবে না, এক্ষেত্রে হবে বাই, অ্যাট অথবা অ্যাবাউট। অর্থাৎ ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট, ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট, ডিসঅ্যাপয়েন্টেড বাই। অর্থাৎ আপনি যখন যখন কোনো অপ্রাণীবাচক অথবা অব্যক্তিবাচক শব্দের আগে ডিসঅ্যাপয়েন্টেড বসাবেন, সেক্ষেত্রে আপনি বাই, অ্যাট, অ্যাবাউট বসাবেন অপ্রাণীবাচক অথবা অব্যক্তিবাচক অব্যক্তিবাচক শব্দের আগে। তবে অব্যক্তিবাচক শব্দের ক্ষেত্রে আহ, মানে ব্যক্তিবাচক শব্দের ক্ষেত্রে উইথ এবং ইন বসানো হয়। যেমন জেইন ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড ফ্রম হার সন। এখানে ডিসঅ্যাপয়েন্টেড ফ্রম না হয়ে কি হবে, জেইন ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড উইথ অথবা ইন হার সন। এখানে হার সন এক ধরনের ব্যক্তি, তাই হার সনের আগে উইথ এবং ইন যে কোনো একটি হবে। আমরা ব্যক্তির পূর্বে উইথ অথবা ইন বসাই, কিন্তু বস্তুর পূর্বে অ্যাট, অ্যাবাউট, বাই এবং জিরান্ডের পূর্বে, অর্থাৎ কখনো যদি জিরান্ডের ব্যবহারের দরকার পড়ে তখন জিরান্ডের পূর্বে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। অ্যাট, যেমন কেইট ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট নট উইনিং দি প্রাইজ। এখানে উইনিং হচ্ছে এক ধরনের জিরান্ড, ভার্ব প্লাস আইএনজি যা নাউন হিসেবে কাজ করে তাকে জিরান্ড বলা হয়। এক্ষেত্রে উইনিং হচ্ছে এক ধরনের জিরান্ড, তাই উইনিং এর আগে অ্যাট হয়েছে। 3 নম্বর রুল, ডিভাইডেড ইনটু পার্টস ইন পার্টস নয়। অর্থাৎ কোনো অংশে বা ভাগে ভাগ করা, কোনো অংশে বা ভাগে ভাগ করা অর্থে ডিভাইডেড ইনটু পার্টস ব্যবহার করা হয়, কখনো ডিভাইডেড ইন পার্টস ব্যবহার করা হয় না। যেমন ডোন্ট সে আই ডিভাইডেড দি কেক ইন 4 পার্টস। এখানে ইন হবে না, এখানে কি হবে, আই ডিভাইডেড দি কেক ইনটু 4 পার্টস। অর্থাৎ ডিভাইডেড এর সাথে সবসময় ইনটু হয়, ডিভাইডেড এবং পার্টস এটির মাঝে সবসময় ইনটু হয়। তবে কোনো বস্তুকে যখন আপনি ইন হাফ, অর্ধেকে ভাগ করবেন অথবা দুইয়ে ভাগ করবেন, তখন সেখানে ইন ব্যবহার করা হয়, ইন। যেমন পল ডিভাইডেড দি অ্যাপেল ইন হাফ। পল ডিভাইডেড দি অ্যাপেল ইন হাফ অর ইন টু। এক্ষেত্রে ইনটু ব্যবহার করার কোনো দরকার নেই, এক্ষেত্রে ব্যবহার করতে হবে ইন, অর্থাৎ হাফের বেলায় ইন। কিন্তু এভাবে যদি পার্টসের কথা উল্লেখ থাকে, 3 পার্টস, 4 পার্টস, তখন সেখানে ইনটু ব্যবহার করতে হবে ডিভাইডেড এর সাথে। নো ডাউট, এখানে ডাউট যদি নাউন হিসেবে কাজ করে সেক্ষেত্রে ডাউটের সাথে অফ বসে, অ্যাবাউট বসে, কখনো ফর বসে না। যেমন এবং এখানে নো ডাউট শব্দ অর্থ হচ্ছে সংশয় বা সন্দেহ। যেমন আই হ্যাভ নো ডাউট ফর হিজ অ্যাবিলিটি।
এক্ষেত্রে আমরা কখনো ফর ব্যবহার করব না, এক্ষেত্রে আমরা ব্যবহার করব অফ অর অ্যাবাউট। আই হ্যাভ নো ডাউট অফ হিজ অ্যাবিলিটি, আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট হিজ অ্যাবিলিটি। নোট, ডাউটফুল এর পরেও অফ বসে, অর্থাৎ আপনারা ডাউটের সাথেও অফ বসাবেন, আপনারা ডাউটফুলের সাথেও অফ বসাবেন। যেমন আই অ্যাম ডাউটফুল অফ হিজ অ্যাবিলিটি টু পাস, অর্থাৎ কখনো এক্ষেত্রে ফর বসবে না। ড্রেসড ইন পরিহিত, কখনো উইথ নয়। এটি আমরা স্বভাবতই ভুল করে থাকি যে ড্রেসের সাথে আমরা উইথ বসাই। যেমন আই ওয়াজ ড্রেসড উইথ ব্ল্যাক, এমন হয় না। পরিহিত এমন কিছু বোঝাতে আপনার সবসময় ড্রেসটের সাথে ইন ব্যবহার করা হয়, কখনো উইথ নয়। যেমন দি ওম্যান ওয়াজ ড্রেসড ইন ব্ল্যাক, দি ওম্যান ওয়াজ ড্রেসড ইন ব্ল্যাক। আবার আপনি যদি এই ড্রেসটিকে উজ্জ্ব রেখে শুধুমাত্র এমনভাবে বলেন দি ওম্যান ওয়াজ ইন ব্ল্যাক, সেক্ষেত্রেও বাক্যটি সঠিক হবে, কিন্তু কখনোই এক্ষেত্রে উইথ বসবে না। ড্রেসড ইন অথবা ইন। রোল নাম্বার 6, এক্সেপশন টু বহির্ভূত। এক্সেপশন টু বহির্ভূত, কখনো এক্সেপশন অফ হয় না। যেমন দিস ইজ অ্যান এক্সেপশন অফ দি রুল, না হয়ে কি হবে দিস ইজ অ্যান এক্সেপশন টু দি রুল। আমরা বলি উইথ দি এক্সেপশন অফ ব্যতীত, এটি সঠিক। আমরা যদি কখনো বলে থাকি যে উইথ দি এক্সেপশন অফ, সেক্ষেত্রে সেটি সঠিক। যেমন শি লাইকড অল দি সাবজেক্টস উইথ দি এক্সেপশন অফ ফিজিক্স, এক্ষেত্রে ব্যতীত অর্থে ব্যবহার করা হয়। কিন্তু যখন এক্সেপশন অফ হবে তখন সেক্ষেত্রে অর্থ দাঁড়াবে বহির্ভূত, অর্থাৎ নিয়মের বহির্ভূত। তবে এক্ষেত্রে শি লাইকড অল হার সাবজেক্ট উইথ দি এক্সেপশন অফ ফিজিক্স, এক্ষেত্রে বোঝায় যে ফিজিক্স ব্যতীত সে অন্যান্য সাবজেক্ট পছন্দ করত। রোল নাম্বার 7, এক্সচেঞ্জ ফর। এক্সচেঞ্জের সাথে কখনো বাই হয় না, এক্সচেঞ্জ ফর হয়। যেমন ডোন্ট সে হি এক্সচেঞ্জড হিজ কালেকশন অফ ম্যাক্স বক্সেস বাই সাম ফরেন স্ট্যাম্পস, অর্থাৎ এখানে এক্সচেঞ্জ, যা এক্সচেঞ্জ করছে এবং কিসের সাথে এক্সচেঞ্জ করছে, এই দুটোর মাঝে কানেক্টর হিসেবে বাই হবে না, এক্ষেত্রে হবে ফর। হি এক্সচেঞ্জড হিজ কালেকশন অফ ম্যাক্স বক্সেস ফর সাম ফরেন স্ট্যাম্পস, এক্ষেত্রে ম্যাচ বক্সের সাথে, ম্যাচ বক্সের কালেকশনের সাথে সে ফরেন স্ট্যাম্প বিনিময় করেছে, তাই এই দুটোর মাঝে ফর হয়েছে এবং এক্সচেঞ্জটি হচ্ছে যেটি এক্সচেঞ্জ করছে, অর্থাৎ যেটি এক্সচেঞ্জ করছে ওইটি হচ্ছে এক্সচেঞ্জের সাথে বসে, আর যেটির সাথে এক্সচেঞ্জ করা হয়েছে ওইটা হচ্ছে ফরের পাশে বসে। ইন এক্সচেঞ্জ এর পরেও ফর বসে, যেমন হি গেভ দেম হিজ ওল্ড কার ইন এক্সচেঞ্জ ফর এ নিউ ওয়ান, অর্থাৎ একটি নতুন কারের, একটি নতুন গাড়ির বদলে বা বিনিময়ে সে তার পুরনো গাড়ি তাদেরকে দিয়ে দিয়েছিলেন। এক্ষেত্রে এক্সচেঞ্জের আগে ইন বসেছে, এক্সচেঞ্জের পরে ইন বসেনি। রোল নাম্বার 8, ফেইল ইন, ব্যর্থ বা অকৃতকার্য হওয়া, ফর্ম নয়। ফেইল ইন, এটি কখনোই আমরা ফেইলের সাথে ফর্ম ইউজ করি না। যেমন ডোন্ট সে স্টিভেন ফেইলড ফ্রম ম্যাথমেটিক্স লাস্ট ইয়ার, এক্ষেত্রে ফেইলের সাথে কখনো ফর্ম হবে না, এক্ষেত্রে ফেইলের সাথে সবসময় ইন হবে। যেমন স্টিভেন ফেইলড ইন ম্যাথমেটিক্স লাস্ট ইয়ার, এভাবে। রোল নাম্বার 9, ফুল অফ, অর্থাৎ পূর্ণ বা ভরা বা টুইটম্বুর, অথবা ফুল অফ, ফুল উইথ। ফুল অফ অথবা ফুল উইথ, কখনো ফুলের সাথে ফ্রম বসবে না। যেমন ডোন্ট সে দি জার ওয়াজ ফুল উইথ অর ফ্রম অয়েল, সরি, এক্ষেত্রে বাক্যটি এমন হবে যে ফুল অফ, অর্থাৎ আমরা ফুল অফ ব্যবহার করব, কখনো উইথ বা ফ্রম ব্যবহার করব না, কখনো উইথ বা ফ্রম ব্যবহার করব না। যেমন ডোন্ট সে দি জার ওয়াজ ফুল উইথ অর ফর্ম অয়েল, আমরা এই উইথ এবং ফর্মের জায়গায় কি বসাবো, অফ বসাবো। দি জার ওয়াজ ফুল অফ অয়েল। তবে ফিলের সাথে উইথ বসে, ফিলের সাথে উইথ বসে, যেমন অর্চি ফিল্ড দি গ্লাস উইথ ওয়াটার, পানির সাথে গ্লাস, পানির মাধ্যমে গ্লাসটি পরিপূর্ণ করছে। রোল নাম্বার 10,
গেট রিড অফ কখনো ফর্ম হয় না, অর্থাৎ গেট রিডের সাথে কখনোই ফর্ম হয় না। যেমন ডোন্ট সে আই উইল বি গ্ল্যাড টু গেট রিড ফ্রম হিম, অলওয়েজ সে আই উইল বি গ্ল্যাড টু গেট রিড অফ হিম। এক্ষেত্রে গেট রিড অফ শব্দ অর্থ নিষ্কৃতি বা অব্যাহতি, অব্যাহতি। রোল নাম্বার 11, গ্ল্যাড অর্থাৎ খুশি বা আনন্দিত। এক্ষেত্রে গ্ল্যাডের সাথে অফ বসে, এক্ষেত্রে অ্যাবাউট বসে, অফ বসে অ্যাবাউট বসে, কখনো ফ্রম বা উইথ হয় না। অর্থাৎ গ্ল্যাডের সাথে অফ হয়, অ্যাবাউট হয়, কখনো ফ্রম বা উইথ হয় না। যেমন ডোন্ট সে আই অ্যাম গ্ল্যাড ফ্রম অর উইথ দি নিউজ, অলওয়েজ সে আই অ্যাম গ্ল্যাড অফ অর অ্যাবাউট দি নিউজ। আই অ্যাম গ্ল্যাড অফ অর অ্যাবাউট দি নিউজ। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যখন রাইট ইউজেস গুলো পড়বেন তখন অবশ্যই আপনারা একটা খাতা কলম অথবা নোট খাতা নিয়ে নেবেন, যাতে এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো হয় কি আপনারা বারবার প্র্যাকটিস না করলে কখনোই হবে না। আপনারা একবার আপনাদেরকে একবার আমি বুঝিয়ে দিলাম, এই যে গেট রিড অফ এর মানে হচ্ছে নিষ্কৃতি, অব্যাহতি পাওয়া, কখনো ফর্ম হয় না। তবে আপনি সামনে আর কখনো ব্যবহার করলেন না, প্র্যাকটিস করলেন না, তাহলে আপনি এই নিয়মগুলো ভুলে যাবেন। তো অবশ্যই আপনি একটা খাতা কলম নিয়ে নেবেন, অথবা এই ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন। আমি ডাউনলোড অপশন অন রেখেছি ভিডিওর শেষে, তো আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আর কি আমি ডাউনলোড অপশনটা অন রেখেছি। অথবা আপনারা একটি খাতা কলম নিয়ে এগুলো নোট করে নেবেন, যাতে আপনাদের সামনে সুবিধা হয় প্র্যাকটিস করার জন্য। এবং আরো একটা কথা, এই নিয়মগুলো আমি কমন মিস্টেকস ইন ইংলিশ নামক একটি বই থেকে নিয়েছি, যা লিখেছেন টিজে ফিটিকিটস। আপনারা চাইলে সে বইটিও নিতে পারেন। বইটি নেওয়ার জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। ফলাফল, ফলাফল এ খুশি, অর্থাৎ রেজাল্ট এ খুশি বোঝাতে গ্ল্যাড অ্যাট ব্যবহার করা হয়। এক্ষেত্রে আপনারা দেখবেন গ্ল্যাড অফ বা অ্যাবাউট ব্যবহার করা হয়েছে, তবে ফলাফলের বেলায় গ্ল্যাড অ্যাট ব্যবহার করা হয়েছে। যেমন হি ইজ গ্ল্যাড অ্যাট হ্যাভিং রিসিভড এ গুড মার্ক। এক্ষেত্রে রেজাল্টের কথা বলা হচ্ছে, পরীক্ষার ফলাফল, এই জন্য এক্ষেত্রে আপনারা গ্ল্যাড অ্যাট ব্যবহার করতে পারবেন। গুড অ্যাট, গুড অ্যাট ভালো, দক্ষ, যোগ্য ইত্যাদি অর্থে গুড অ্যাট আপনারা ব্যবহার করতে পারবেন। তবে গুড ইন একটি মিস্টেক, অর্থাৎ আপনারা কখনোই অপশনে অথবা কোথাও গুড ইন লিখবেন না। ডোন্ট সে মাই সিস্টার্স মাই সিস্টার ইজ গুড ইন ম্যাথমেটিক্স। এক্ষেত্রে গুড ইন এর পরিবর্তে কি হবে? মাই সিস্টার ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। অর্থাৎ কোনো কিছুতে দক্ষতা, ভালো, যোগ্য এমন কিছু বোঝাতে গুড অ্যাট ব্যবহার করা হয়। নট অন, ব্যাড, ক্লেভার, কুইক, স্লো ইত্যাদির পরেও অ্যাট বসে, তবে ব্যতিক্রম হচ্ছে উইক। উইকের সাথে সবসময় ইন বসে, যেমন হি ইজ উইক ইন গ্রামার। এক্ষেত্রে উইক শব্দটি দুর্বলতা অর্থে ব্যবহার করা হয়েছে। হি ইজ উইক ইন ইংলিশ এর মানে হচ্ছে সে গ্রামারে দুর্বল। আশা করি আপনারা যদি 13 নম্বর পর্যন্ত 13 মিনিট পর্যন্ত দেখে থাকেন, আপনারাও গ্রামারে একটু দুর্বল। আশা করি আপনারা ক্লাসগুলো রেগুলার দেখলে অবশ্যই আপনাদের এই যে উইকের জায়গায় অবশ্যই গুড অ্যাট অথবা বেস্ট অ্যাট আপনারা বসাতে পারবেন। নোট 2, হি ইজ গুড ইন ক্লাস। এক্ষেত্রে এই গুড ইন এর মানে হচ্ছে আচরণ ভালো, অর্থাৎ হি ইজ গুড ইন ক্লাস এর মানে হচ্ছে ক্লাসে তার আচরণ ভালো। অর্থাৎ গুড অ্যাট হচ্ছে দক্ষতা বোঝাবে, আর গুড ইন হচ্ছে আচরণ বোঝাবে। গার্ড এগেইনস্ট, সাবধান হওয়া। কোনো কিছু থেকে সাবধান হওয়ার ক্ষেত্রে আমরা গার্ড এগেইনস্ট ব্যবহার করি, কখনো গার্ড ফর্ম বা অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করি না। যেমন ইউ মাস্ট গার্ড ফ্রম ব্যাড হ্যাবিটস। গিল্টি অফ, অপরাধী। কোনো বিষয়ে কেউ যখন কোনো অপরাধ করে থাকে কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে ওই বিষয়টির পূর্বে আমরা গিল্টি অফ কথাটি ব্যবহার করে থাকি, কখনো গিল্টি ফর শব্দটি হবে না। আবার রুল নাম্বার 15, ইন্ডিপেন্ডেন্ট অফ অর্থ হচ্ছে স্বাধীন বা স্বাবলম্বী, কখনো ফ্রম নয়। এক্ষেত্রে ডোন্ট সে ক্লার ইজ ইন্ডিপেন্ডেন্ট ফ্রম হার প্যারেন্টস। সে
তার পিতামাতার থেকে স্বাধীন হয়েছে, এমন হবে না। এখানটা হবে ক্লার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ হার প্যারেন্টস, অর্থাৎ এখানে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে সঠিক। কথাটা কি আদৌ সঠিক যে পিতামাতার কাছ থেকে কি কেউ স্বাধীন হয় কখনো? আপনারা কমেন্ট করে জানাবেন। নোট, আমরা বলি ডিপেন্ডেন্ট অন, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট অন। এক্ষেত্রে চাইল্ড ইজ ডিপেন্ডেন্ট অন ইজ প্যারেন্টস, অর্থাৎ একটি শিশু সর্বদাই তার পিতামাতার উপরে নির্ভরশীল। শুধুমাত্র শিশুই না, প্রাপ্তবয়স্ক হলেও আমরা আমাদের প্যারেন্টসের উপরে ডিপেন্ডেন্ট থাকি। রোল নাম্বার 16, ইনডিফারেন্ট টু। কখনো ইনডিফারেন্ট ফর হয় না, ইনডিফারেন্ট টু হয়। যেমন ডোন্ট সে দে আর ইনডিফারেন্ট ফ্রম পলিটিক্স, অর্থাৎ তারা রাজনীতি থেকে উদাসীন। কিন্তু এক্ষেত্রে ইনডিফারেন্টের সাথে ফর হবে না, কি হবে? ইনডিফারেন্টের সাথে টু হবে। যেমন দে আর ইনডিফারেন্ট টু পলিটিক্স। ইনসিস্ট অন, ইনসিস্ট অন এর সাথে সবসময় আপনারা দেখবেন যে এক ধরনের পজিটিভ অ্যাজেটিভ বসে। এক্ষেত্রে হিজ হচ্ছে পজিটিভ অ্যাজেটিভ, আর একটা নাউন বসে, ঠিক আছে? অথবা আপনারা চাইলে, অথবা মাঝে মাঝে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে এটা হচ্ছে ইনসিস্ট অন এর সাথে সর্বদা ভার্ব প্লাস আইএনজি বসে, যা জিরেন্ট হিসেবে কাজ করে থাকে। হি অলওয়েজ ইনসিস্টেড অন হিজ অপিনিয়ন। এক্ষেত্রে ইনসিস্টের সাথে সবসময় অন হয়, ইনসিস্টের সাথে কখনো টু হয় না। ইনসিস্টেড অর্থ হচ্ছে তাগিদা দেওয়া, স্বনির্বন্ধ বলা, জোর দেওয়া ইত্যাদি। লক্ষণীয় পারসিস্ট, পারসিস্টের শব্দ অর্থ জেদ করা, নাসুরবান্দা, অটল হওয়া। এক্ষেত্রে পারসিস্টের সাথে ইন বসে, যেমন হি পারসিস্টেড ইন হিজ সিলি আইডিয়াস। আবার ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টেড ইন হচ্ছে আগ্রহী, সাগ্রহ, কৌতূহলী, উৎসাহী। এটি আমরা নর্মাল জীবনে অনেক ব্যবহার করে থাকি এবং এটা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা সবকিছুতেই প্রশ্ন অনেক বেশি আসে, বিশেষ করে ভর্তি পরীক্ষায়। জন্য হি ইজ নট ইন্টারেস্টেড ইন হিজ ওয়ার্ক, ইন্টারেস্টের সাথে ইন হয়, যেমন টেক অ্যান সরি, শি ইজ ইন্টারেস্টেড ইন হার ওয়ার্ক। নোট, টেক অ্যান ইন্টারেস্ট এর মানে হচ্ছে আগ্রহ প্রকাশ করা, আগ্রহান্বিত হওয়া। এর সাথেও সবসময় ইনই হয়, যেমন শি টেকস এ গ্রেট ইন্টারেস্ট ইন মিউজিক। জেলাস অফ, পরশ্রিত স্ত্রী কাতরতা, তারপর ঈর্ষান্বিত হওয়া ইত্যাদি ক্ষেত্রে জেলাসের সাথে অফ বসে থাকে। যেমন হি ইজ ভেরি জেলাস অফ হিজ ব্রাদার, আবার হি ইজ ভেরি জেলাস অফ, হি ইজ ভেরি জেলাস ফ্রম হিজ ব্রাদার। এক্ষেত্রে হবে অফ, অর্থাৎ হি ইজ ভেরি জেলাস অফ হিজ ব্রাদার। রুল নাম্বার 20, লুক অ্যাট, দেখা, তাকানো, দৃষ্টি ফিরানো, কখনো টু নয়। ডোন্ট সে লুক টু দি পিকচার, এক্ষেত্রে হবে কি হবে যে লুক অ্যাট দি বিউটিফুল পিকচার। আবার সর্বদা গেইজ, স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা, স্ট্যার, স্থির দৃষ্টিতে তাকানো ইত্যাদির পরেও অ্যাট বসে থাকে। তবে লুক আফটার, টেক কেয়ার অফ ইত্যাদির ক্ষেত্রে আমরা, হ্যাঁ, ইত্যাদির ক্ষেত্রে আমরা লুক আফটার ব্যবহার করি। অর্থাৎ সরি, টু টেক কেয়ার অফ, এক্ষেত্রে লুক শব্দটি আসবে না এখানে। টেক কেয়ার অফ অর্থাৎ যত্ন নেওয়া, দেখাশোনা করা। এই টেক কেয়ার অফ এটি একটি কমন মিস্টেক। আমরা টেক কেয়ারের সাথে কখনো কখনো আমরা ফর ব্যবহার করি, কিন্তু টেক কেয়ারের সাথে সবসময় অফ হয়। এই টেক কেয়ার অফ এর সিমিলার হচ্ছে লুক আফটার, যার অর্থ হচ্ছে যত্ন নেওয়া, দেখাশোনা করা। আবার লুক ফর শব্দ অর্থ অনুসন্ধান করা, লুক ওভার পরিদর্শন করা, লুক ইনটু গভীরভাবে পরীক্ষা করা, লুক আপন বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখা, লুক ডাউন আপন এটা হচ্ছে অন্যদের ছোটভাবে দেখা, লুক ইনটু শ্রদ্ধা করা, লুক আউট ফর আশা বা সম্ভাবনা, লুক ফরওয়ার্ড টু আনন্দের সাথে প্রতীক্ষা করা। আজকে আমরা এই মোটমাট 20টি নিয়ম নিয়ে আলোচনা করলাম। সামনের ক্লাসে আমরা আবার এরকম 20টি ক্লাস নিয়ে আলোচনা করব। আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে একান্তই ধন্যবাদ যে আপনারা ক্লাসটি সম্পূর্ণ দেখেছেন, এবং আশা করি আপনারা এই রুলগুলো খাতায় সুন্দরভাবে নোট করে নেবেন, যাতে ভবিষ্যতে আপনাদের এগুলো নিয়ে কোনো ঝামেলা না হয়। এবং এই চ্যানেলে আরো অনেক টপিকে, আনকমন টপিক, কমন টপিকে আমি অনেক ভিডিও ছাড়ি, এবং কিছু প্লে লিস্টও আছে। যেমন বাংলা ব্যাকরণে আপনারা যারা একটু দুর্বল তাদের জন্য আমি বাংলা ব্যাকরণ A to Z, জিরো টু হিরো এটি প্লে লিস্ট চালু করেছি। ওখানে 3টি ভিডিও আমি আপলোড করেছি।
চ্যানেল নতুন অবশ্য, তবে আশা করি আমি আপনাদেরকে ভালো কিছুই উপহার দিতে পারবো। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন যাতে আমার উপকার হয়। কারণ এইসব ফ্রি ক্লাস নিয়ে আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিই না। আহ তো এগুলো আপনারা যদি সাবস্ক্রাইব করেন বা একটু অন্যদেরকে শেয়ার করেন তাহলে আমার আ একটু ইনকাম সোর্স হয়, যা আমার অনেক হেল্প করে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।